হীরকনগর রাজ্যে প্রতাপাদিত্য নামে এক খুবই দয়াবান রাজা ছিল। রাজার ছিল রূপকুমার নামের এক সন্তান। সেও ঠিক রাজার মতোই দয়াবান হয়েছে। বাবা, আমাদের রাজ্যে এখনো অনেক গরিব মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে। তাদের দেখে তো আমারও বেশ কষ্ট হচ্ছে। কি করব বলো কুমার? আমি তো রাজ্যের দারিদ্রতা কমানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু জানি না এখনো কেন রাজ্যে অনেক দরিদ্র মানুষ রয়ে গেছে। হ্যাঁ বাবা, রাজ্যে এখনো অনেক গরিব মানুষ আছে। এরা এক বেলা খেতে পায় তো বাকি দুই বেলা না খেয়ে থাকে। আমি সবই জানি, কিন্তু কি করব বলো? আমার মনে হয় প্রতিদিন রাজ্যের নিত্য নতুন গরিব মানুষ তৈরি হয়। বাবা, এমন কেন হয় আমি বুঝতে পারছি না। রাজ্যের ফসলি জমি ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ সেখানে চাষাবাদ করতে পারছে না, যা বা করে তাতে ভালো ফসল ফলে না। বুঝতে পেরেছি বাবা। এই কারণেই রাজ্যে দরিদ্র মানুষ অনেক বেশি কষ্ট করে বেঁচে থাকে। হ্যাঁ, এখন আমি যে তাদের জন্য নতুন জমি জোগাড় করে দেব, সেই সুযোগও তো আমার হাতে নেই। আমি বলি কি, প্রতিদিন যদি ওই গরিব মানুষদের আমি খাবার দিয়ে সাহায্য করি, তাহলে হয়তো একটু হলেও তাদের কষ্ট দূর হবে। হ্যাঁ পুত্র রূপকুমার, তুমি এই কাজটা করতে পারো। রাজকোষে তো অনেক খাবার জমা আছে। তুমি যদি দায়িত্ব নিয়ে রাজ্যের গরিবদের এই খাবার বিলি করতে পারো, তাহলে আমি না করব না। ঠিক আছে বাবা, আমি তাহলে আজকে থেকেই এই কাজে লেগে পড়ছি। রূপকুমারের এই দয়ালু মন নিয়ে তার মা খুব খুশি। সে সব সময় রূপকুমারের প্রশংসা করে মহারাজাকে বলে, বুঝলেন মহারাজ, সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে এমন একটা সন্তান আমাদের ঘরে জন্ম নিয়েছে। হ্যাঁ রানী, এটা তুমি একদম ঠিক কথা বলেছ। ভাগ্য করে আমরা রূপকুমারের মতো সন্তানকে পেয়েছি। ও আপনার মতোই দয়ালু হয়েছে, এই কারণে আমার ওকে বেশ ভালো লাগে। আজকে রূপকুমার গরিব দুঃখী মানুষদের খাবার দিয়ে সাহায্য করার জন্য বেরিয়ে গেল। আমিও তাকে না করিনি, বরং উৎসাহ দিয়েছি। খুব ভালো কাজ করেছেন আপনি মহারাজ। গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের রূপকুমারের মঙ্গল হবে। এদিকে রূপকুমার ঘোড়ার পিঠে খাবার ভর্তি করে রাজ্যের গরিব দুঃখীদের বাড়িতে পৌঁছে দেয়। এই কই গো, বাড়িতে কে আছো? তাড়াতাড়ি বের হও। এ কি রাজকুমার, আপনি আমাদের বাড়িতে? এ তো আমাদের কি সৌভাগ্য! আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। আমি তোমাদের দুঃখের কথা ভেবে কিছু খাবার দিতে এসেছি। নাও, এই খাবারগুলো তুলে রাখো। ধন্য আপনি রাজপুত্র রূপকুমার, ধন্য আপনার দয়ালু মন। সৃষ্টিকর্তা আপনাকে আরো বড় করুক। খাবার নিয়ে তোমাদেরকে আর দুশ্চিন্তা করতে হবে না। প্রতিদিন দুই বেলার খাবার আমি তোমাদেরকে দিয়ে যাব। এ বলে রূপকুমার লোকটিকে কিছু খাবার দিয়ে আবার ঘোড়া নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এমন করে গ্রামের প্রতিটি গরিব দুঃখীদের বাড়িতে গিয়ে রূপকুমার খাবার দিয়ে দেয়। পরদিন সকালে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। রূপকুমার কোনো মতেই বিছনা ছেড়ে উঠতে পারে না। তার সারা গা কাটার মতো ফুটতে থাকে। যন্ত্রণায় ছটফট করতে থাকে রাজপুত্র রাজকুমার। মহারাজ, দেখুন, আমাদের রাজপুত্রের খুব কষ্ট হচ্ছে, কিছু একটা করুন মহারাজ, আমি যে আর চোখের সামনে দেখতে পাচ্ছি না। রাজবৈদ্যকে দেখালাম, সেও তো কিছুই করতে পারল না। জানি না কোন অভিশাপে সে রূপকুমারকে ঘিরে ধরল। আমার রূপকুমার এত ভালো কাজ করে, অথচ সব বিপদ তার উপরেই আসে। তুমি কোনো চিন্তা করো না রানী, আমি 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 দেখছি কি করা যায়। রাজপুত্র রাজকুমারের চিন্তায় মহারাজ পাগলের মতো হয়ে যায়। সে রাজবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই একটি গাছতলায় এক সাধু বাবার সাথে দেখা হয়। সাধু বাবা, আমাকে রক্ষা করুন, আমার যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে তোর? আমাকে খুলে বল সবটা, আমি তোকে সাহায্য করব। আজ সকাল থেকে আমার পুত্র রূপকুমার ভীষণ অসুস্থ। বৈদ্য, ওঝা, কবিরাজ কেউ তাকে ভালো করতে পারছে না। সন্তানের অসুস্থতা বাবা মায়ের পক্ষে দেখা সত্যি কঠিন।
হ্যাঁ সাধু বাবা, ওর মা সকাল থেকে দুশ্চিন্তায় শান্ত হয়ে বসতে পারেনি। দয়া করে আপনি আমার সাথে রাজবাড়িতে চলুন। সাধু বাবা মহারাজের সাথে রাজবাড়িতে চলে আসে। অন্দরমহলে শুয়ে আছে রাজপুত্র রাজকুমার। সাধু বাবা পাশে বসে বেশ অনেকক্ষণ সময় যাবৎ তার পরীক্ষা নিরীক্ষা করে। কি হলো সাধু বাবা, আপনি চুপ করে বসে আছেন যে? কিছু বলছেন না কেন? রাজপুত্র রূপকুমারের ভয়ঙ্কর রোগ ধরা পড়েছে। এত সহজে তার এই রোগ মুক্তি হবে না। কি বলছেন এসব আপনি সাধু বাবা? কি হয়েছে আমার পুত্র রূপকুমারের? ওর ওপর আদিম এক অভিশাপ ভর করেছে, যা ওকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিচ্ছে আর ক্রমে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাধু বাবা, রক্ষা করুন আমার ছেলেকে। আমার রূপকুমার না থাকলে আমরাও যে আর বাঁচতে পারবো না। শান্ত হ। এই রূপকুমারকে বাঁচানোর একটা মাত্র পথ খোলা আছে। বলুন সাধু বাবা, কি সেই পথ? রূপকুমারকে সুস্থ করার জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত আছি। পরিরাজ্য আর দানব রাজ্য থেকে যদি দুইটা মুক্তা এনে মালা গেঁথে রাজকুমারের গলায় পরানো যায়, তবেই রূপকুমার আবার আগের মতো সুস্থতা ফিরে পাবে। আমি যাব। আমি নিজে গিয়ে রূপকুমারের জন্য ওই মুক্তা নিয়ে আসব। না, এই কাজ তুই করতে পারবি না। এ বড় কঠিন কাজ। তোর বয়স হয়েছে, তার উপর তুই চলে গেলে এই রাজ্যের কি হবে? তাহলে এখন উপায়? ওই পরীর রাজ্য আর দানবের রাজ্য থেকে কে মুক্তা এনে আমার রূপকুমারকে বাঁচাবে? ওই মুক্তা আনার জন্য তোদেরকেই লোক ঠিক করতে হবে। আমি শুধু এইটুকু বলে গেলাম, ওই মুক্তোর মালা ব্যতীত এই রূপকুমার কোনোদিন সুস্থতা লাভ করবে না। এই বলে সাধু বাবা রাজবাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সাধু বাবার কথা শুনে মহারাজ ও মহারানীর দুশ্চিন্তা আরো বেড়ে যায়। এখন কি হবে মহারাজ? কে ওই মুক্তার মালা এনে আমার ছেলেকে বাঁচাবে? তুমি একদম কোনো চিন্তা করবে না রানী। আমি এখনই সারা রাজ্যে ঢেরা পিটিয়ে জানিয়ে দিচ্ছি, কেউ না কেউ আমাদের রূপকুমারকে বাঁচাতে অবশ্যই এগিয়ে আসবে। মহারাজের আদেশ মতো সারা রাজ্যে ঢেরা পিটিয়ে জানিয়ে দেওয়া হলো। এই কথা শুনতে পায় কৃষক কন্যা মালতী। মালতীর আপন বলতে তার এক দাদু আছে। দাদু, তুমি তো মহারাজের নির্দেশ শুনতে পেলে। আমি ওই পরী আর দানব রাজ্য থেকে মুক্তা এনে রূপকুমারকে বাঁচাতে চাই। কিন্তু মালতী, তুই কি এই কঠিন কাজ করতে পারবি? তোকে হারিয়ে ফেললে আমার কি হবে বলতো? আমার কিছু হবে না দাদু। তাছাড়া আমাদের রাজ্যের রাজকুমার অসুস্থ, তাকে বাঁচানোর দায়িত্ব তো আমাদের। হ্যাঁ, এতদিন রূপকুমার আমাদেরকে সাহায্য করেছে, আমাদের হয়ে মহারাজের কাছে কথা বলেছেন। এখন তার অসুস্থতায় আমাদের উচিত তার পাশে দাঁড়ানো। এই কারণেই বলছি দাদু, তুমি আমাকে আর আটকিও না। আমি আজ বিকালেই ওই মুক্ত আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। বিকেলবেলা মালতী মহারাজ ও রানীমার কাছ থেকে বিদায় নিয়ে পরীর রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একের পর এক রাজ্য পেরিয়ে মালতী পরীর রাজ্যে এসে উপস্থিত হয়। পরীর রাজ্যে তো এসে পড়লাম, কিন্তু কোথাও তো কোনো পরী দেখতে পাচ্ছি না। যত তাড়াতাড়ি সম্ভব মুক্তা নিয়ে ফিরতে হবে, না হলে তো রাজকুমারীর বিপদ হয়ে যাবে। ঠিক সে সময় একটা লাল রঙের পরী এসে উপস্থিত হয় মালতীর সামনে। যেমন তার গায়ের রং, তেমনি মিষ্টি গন্ধ। কে তুমি? তোমাকে দেখে তো মানুষ বলে মনে হচ্ছে। তুমি আমাদের রাজ্যে কি করছো? আমাদের রাজ্যের রাজকুমার খুবই অসুস্থ, তাকে বাঁচানোর জন্য পরীর রাজ্যের একটা মুক্তা প্রয়োজন। আমি সেই মুক্তাই নিতে তোমার রাজ্যে এসেছি। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি মুক্তা দেব না। তার আগে তোমাকে একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বলো, আমাকে কি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? রাজকুমারকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এরপর পরী জাদু দিয়ে দুইটা বাক্স নিয়ে আসে।
একটা সোনার এবং একটা কাঠের। তোমার সামনে দুইটা বাক্স আছে, একটা সোনার বাক্স আর একটা কাঠের বাক্স। তুমি যদি সোনার বাক্সটা নাও তাহলে মুক্তা পাবে না, কিন্তু তুমি নিজে ধনী হয়ে যাবে। আর যদি কাঠের বাক্সটা নাও তাহলে মুক্তা পাবে, কিন্তু ধনী হতে পারবে না। এবার বলো তুমি কোন বাক্সটা নিতে চাও? পরি, আমি কাঠের বাক্সটাই নিতে চাই। আমার নিজের ধনী হওয়ার দরকার নেই। আমাদের রাজ্যের রাজকুমার সুস্থ হলে আমাদের গোটা রাজ্যবাসীর মঙ্গল হবে। ধন্য তোমার মাহাত্ম্য। তোমার বুদ্ধি দেখে আমি বেশ খুশি হয়েছি। তাই উপহার স্বরূপ আমি তোমাকে দুইটা বাক্সই দিলাম। দ্রুত রাজবাড়িতে ফিরে যাও আর রাজকুমারকে সুস্থ করো। পরীর কাছ থেকে বিদায় নিয়ে মালতী এবার দানব রাজ্যে এসে পৌঁছালো। দানব রাজ্যের একটা বনের ভেতর দিয়ে সে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ায় বিকট আকৃতির এক দানব। কে রে তুই? কার অনুমতিতে আমাদের রাজ্যে ঢুকেছিস? ক্ষমা করো দানব, আমি বড় বিপদে পড়ে এসেছি। আমাদের রাজ্যের রাজকুমার খুবই অসুস্থ। তাকে সুস্থ করার জন্য তোমাদের রাজ্য থেকে মুক্তা নিয়ে যেতে হবে। কিন্তু রাজ্যে ফিরে যাওয়ার আগেই যে আমি তোকে খেয়ে ফেলবো। না দানব, আমার সাথে এমনটা করো না। আমার দিকে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে। আমি তোমাকে মুক্তা দিতে পারি, তবে একটা শর্তে। আমার একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি সেই উত্তর আমার মনোপুত হয় তাহলেই তুমি মুক্ত এবং তোমার জীবন পাবে। বলো তাহলে দানব, তোমার কি প্রশ্ন? আমি উত্তর দিতে প্রস্তুত আছি। বল দেখিনি, এমন কোন জিনিস আছে যা যত বেশি দেয়া হয় ততই বেড়ে যায়? এমন একটাই জিনিস আছে, তা হলো ভালোবাসা। ভালোবাসা যতই দেওয়া হয় ততই বেড়ে যায়। তোর উত্তর আমার খুবই মনোপুত হয়েছে। আমি খুব খুশি হলাম। এই নে তোর মুক্ত, সাথে একটা আয়না। যে কোনো বিপদে এই আয়নাটা হাতে ধরলেই ওই বিপদ কেটে যাবে। মালতী দানবের কাছ থেকে বিদায় নিয়ে মুক্তা আর আয়না নিয়ে রাজবাড়িতে ফিরে আসে। মুক্তা হাতে মালতীকে দেখে রাজা ও রানী ভীষণ খুশি হয়। সত্যি মালতী, তুমি মুক্তা নিয়ে ফিরতে পেরেছো? হ্যাঁ মহারাজ, দেখুন আমার হাতে দুইটা মুক্তা আছে। আমি পরী আর দানব রাজ্য থেকে এই মুক্তা নিয়ে এসেছি। তাহলে আর দেরি কেন করছো মালতী? তাড়াতাড়ি আমার পুত্র রাজকুমারকে সুস্থ করে দাও। মালতী দুইটা মুক্তা দিয়ে মালা গেঁথে রূপকুমারের গলায় পরিয়ে দেয়, আর সাথে সাথে রূপকুমার সুস্থ হয়ে উঠে বসে। বাবা, দেখো দেখো, আমি সুস্থ হয়ে গেছি। আমার আর কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ পুত্র রূপকুমার, তবে সবকিছু হয়েছে এই ভালোর জন্য। ও না থাকলে পরী ও দানব রাজ্য থেকে এই মুক্ত কেউ নিয়ে আসতে পারতো না। সত্যি, মালতী তো শুধু রাজকুমারকে বাঁচায়নি, গোটা রাজ্যকে বাঁচিয়েছে। বলো মালতী, তুমি কি চাও? এই কাজের জন্য তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। আমার কোনো কিছুর দরকার নেই মহারাজ। আমি রাজকুমারকে সুস্থ করতে পেরেছি, এতেই আমি অনেক। মহারাজ, যেই মেয়ে আমাদের রাজকুমারের জন্য এত কিছু করলো, এত বিপদ জেনেও পরী ও দানবের রাজ্য থেকে মুক্তা এনে দিল, এই মেয়ের সাথেই আমার রাজকুমার সবচেয়ে নিরাপদে থাকবে। আমি বুঝতে পারছি রানী, তুমি কি কথা বলতে চাচ্ছ। আমি তোমার প্রস্তাবের সাথে একমত। এরপর রাজপুত্র রাজকুমারের সাথে মালতীর বিয়ে হয়ে যায়। নতুন রাজা ও রানী পেয়ে রাজ্যবাসী আবার সুখ শান্তি ফিরে পায়। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।